ধানমন্ডি ৩২-এ আজও ছাত্র জনতার ভাঙচুর। অন্তর্বর্তী সরকারকে দেশে চলমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান। দেশ অস্থিতিশীল করার পায়তারা চলছে অভিযোগ জামায়াতের। শেখ হাসিনার বিচার না হলে মুক্তি মিলবে না বলছে বিএনপি। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা আটকের পর থেকে ডিবি কার্যালয়ে চলছে টানা জিজ্ঞাসাবাদ। চালের বাজারে ক্রেতার নাভিশ্বাস কাটছেই না, মাছ মাংসের দরও ঊর্ধ্বমুখী। নতুন সবজি পটল ও ঢেঁড়সের দাম চড়া। বাংলা একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশের চিত্র। ছুটির দিনে শিশু প্রহরে বইমেলায় কচি কাচার ভিড়। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা। ইসরায়েলের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ বুঝে পাওয়ার আশা। বিপিএল এর মেগা ফাইনাল আজ। মুখোমুখি ফরচুন বরিশাল চিটাগং কিংস। দুই দলের সমান সুযোগ বলছেন তামিম ইকবাল। Rainbow Paints, the color of joy. আউট নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজও চলছে ভাঙচুর। সেখান থেকে যে যার মতো যা কিছু পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। ভাঙা ভবন দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তারা বলছেন এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। তারা আরও বলেন, ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। গত বুধবার রাতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিবাদে বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। মোহাইমিনুল, আজও কেন ভাঙচুর চলছে এবং আমরা যেমনটি জানি যে যার মতো সেখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, এটিও বা কেন হচ্ছে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন পর্যন্ত কি করছে? আপনার চোখে কোনো পদক্ষেপ দৃশ্যমান কিনা আমাদের জানাবেন বিস্তারিত সেখানকার। ধন্যবাদ সারা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি সেই বিধ্বস্ত ধানমন্ডি ৩২ বাড়িটির ঠিক সামনে এবং দেখতে পাবেন যে এখানে কিন্তু এখনও চলছে ভাঙচুর। গত শুক্রবার শুরু হলেও এখন পর্যন্ত সেই ভাঙচুর চলছে এবং আমি দেখাতে যাচ্ছি আপনাকে একটু যে বাড়ির যে অবশিষ্টাংশ রয়েছে সেখানে যারা ভাঙচুর চালাচ্ছেন তারা কিন্তু কেউ শিক্ষার্থী বা সাধারণ ছাত্র জনতা নয়, তারা বিভিন্ন এলাকার ভেন্ডর বা রাজমিস্ত্রি, তারা কিন্তু এগুলো ভেঙে নিয়ে যাচ্ছেন। আমরা জানার চেষ্টা করেছিলাম যে আপনারা কেন নিয়ে যাচ্ছেন। অনেকেই বলছেন যে আসলে এই জিনিসটা যেহেতু স্বৈরাচারের প্রতীক, এটাকে সরিয়ে ফেলা উচিত, তাই তারা নিয়ে যাচ্ছেন। তবে অনেকে আবার বলছেন যে এগুলো বিক্রির উদ্দেশ্যে রডগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তবে একটি বড় বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে যেহেতু ভবনটির বেশিরভাগ পিলার ভেঙে পড়েছে এবং যে অংশটি এখনো দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু মানুষজন এখনো 3 তলায় উঠে যাচ্ছেন এবং ঠিক যে সেলেটে তারা দাঁড়িয়ে আছেন তার নিচে কিন্তু কোনো শক্ত পিলার বা দেয়াল নেই, যার ফলে এখন কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। এবং একটি বড় বিষয় হচ্ছে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দর্শনার্থীরা বলছেন কিন্তু যে এখন কিন্তু এই মুহূর্তে আসা উচিত সরকারের এবং তাদের কিন্তু এটাকে পুরোপুরি ভেঙে এটাকে নিরাপদ অবস্থায় আনা উচিত। কারণ এখনও যেহেতু এই পরিমাণ জনগণ বা সাধারণ দর্শনার্থী এখানে আসছেন, এমনকি আমরা দেখেছি অনেকে ছোট বাচ্চাকে কোলে নিয়ে কিন্তু 3 তলায় উঠছেন এবং ঠিক এই কোনায় এসে দাঁড়াচ্ছেন, যে কোনাটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ভেঙে পড়েছে বেশিরভাগ অংশ। এমনকি এর নিচে কোনো শক্ত পিলারও নেই, যার ফলে যে কোনো সময় কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং উৎসুক জনতার অনেকেই কিন্তু এখানে আসছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো নিয়ে যাওয়ার জন্য এলেও এখনও কিছু শিক্ষার্থী সাধারণ জনতা কিন্তু অল্প সংখ্যায় আসছেন এবং তারা প্রতীকী অর্থে কিন্তু যে পিলারগুলো ভেঙে পড়েছে সেগুলো ভাঙছে। দেখতে পাচ্ছেন একজন নারী কিন্তু এখন একটি পিলার ভাঙছেন যেটি অলরেডি ভাঙা হয়েছে।
তবে বাড়ির ভেতরের অংশে যারা ভাঙছেন তারা কিন্তু কেউ পরিপক্ক নয়, এবং যার কারণে একটি অংশে বড় উপরে ভিড় হচ্ছে, আরেকটি অংশে নিচে ভাঙা হচ্ছে, যার ফলে এখন সবচেয়ে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ধানমন্ডি 32-এর এই বিধ্বস্ত বাড়িটি। আর তাই যারা এখানে আসছেন তারা বলছেন অনতিবিলম্বে সরকারের উচিত পদক্ষেপ নিয়ে এটাকে ভেঙে ঘুরিয়ে দিয়ে নিরাপদ অবস্থায় নিয়ে আসা। এবং এই যে বাড়িটি রয়েছে এর আশপাশে কিন্তু অনেক মানুষ, অর্থাৎ বাড়িটি যদি এখন ভেঙে পড়ে তাহলে কিন্তু নিচে থাকা মানুষগুলো বেশ গুরুতর আহত হতে পারেন। এই যে ধানমন্ডি 32-এ যারা এসেছেন তারা কিন্তু সবাই সাধারণ দর্শনার্থী, এবং অনেকে এর বিষয়ে জানেন না যে কতটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এখন এটি। তো 32 থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশের চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী লীগের দোসররা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশে কোনো অঘটন ঘটলে সেই দায় তাদেরই নিতে হবে, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগরী জামায়াতে ইসলামীর সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, অপকর্ম না ছাড়লে উই ওয়ান্ট জাস্টিস বলে যারা স্লোগান দিয়েছিল তারা আবারও মাঠে নামবে। তাদের সঙ্গে লড়াইয়ে নামতে চায় জামায়াত। দলটির প্রধান বলেন, ভুল করা যাবে না, গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ। সাড়ে 15 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। শেখ হাসিনার বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে না, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে থাকতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে এসব কথা বলেন তারা। রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে, তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিলেন বিএনপি নেতারা। তাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 7টায় হোয়াইট হাউসে এই আয়োজন হয়। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গোয়েন্দা কার্যালয়ে এখনও জিজ্ঞাসাবাদ চলছে, জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাদের আটক করা হয়। ডিএমপির ডিবি প্রধান জানান, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাও নজরদারিতে ছিলেন। সম্প্রতি তাদের রাজনৈতিক অবস্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও মন্তব্য ঘিরে
আলোচনা সমালোচনা তৈরি হয়। এছাড়াও ভারতে পলাতক শেখ হাসিনার জুম মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তোলা হবে কিনা তা নিশ্চিত করেননি ডিবি প্রধান। গোয়েন্দা কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, আরও জানবো তার কাছ থেকে। সুমন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের বিষয় নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ মেহজাবিন। আপনি যেমনটি বলছিলেন আমরাও কিন্তু ঠিক এমনটি জেনেছি, এখনো কিন্তু টানা জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা জানেন গতকাল রাতে কিন্তু তাদেরকে এখানে আটক করে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত ঠিক আদালতে কখন তোলা হবে বা তোলা হবে কিনা তেমনটি কিন্তু এখনো জানাননি। আমরা সকালে ডিবি প্রধানের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন জিজ্ঞাসাবাদ শেষে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা বা নতুন করে কোনো মামলা দায়ের হবে কিনা বা আজকে ঠিক আদালতে তোলা হবে কিনা এমনটি এখন পর্যন্ত নিশ্চিত করেনি এবং পাশাপাশি যদি আদালতে তোলা হয় তাহলে রিমান্ড চাওয়া হবে কিনা সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি। তবে আপনারা যেমনটি বলছিলেন তাদের নামে কিন্তু বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি। যেমনটি বলছিলেন যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় কিন্তু সেখানে একটি জুম মিটিং করেন, সেই জুম মিটিংয়েও কিন্তু মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা দুজনেই কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন এমন অভিযোগ রয়েছে এবং সেখানে কি কি পরিকল্পনা করা হয়েছে বা এই রাষ্ট্র নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কিনা সে বিষয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রথম থেকেই কিন্তু এই আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল এবং সেটিকে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য কিন্তু আলো ফিরবে বা আলো আসবে এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। সেখানে কিন্তু বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য আসে এই গোয়েন্দা পুলিশের হাতে সেখান থেকে এবং এই ধরনের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু জিজ্ঞাসাবাদটি চলছে এমনটি আমরা জেনেছি। পাশাপাশি আপনারা জানেন যে তাদের যে রাজনৈতিক অবস্থানটি রয়েছে, বিশেষ করে মেহের আফরোজ শাওন তিনি কিন্তু ময়মনসিংহ থেকে মহিলা আসনে নির্বাচনে নমিনেশন ফর্ম তুলেছিলেন এবং সোহানা সাবা তিনি কিন্তু এর আগেও বেশ কিছু আওয়ামী লীগের রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সব কিছু মিলিয়ে কিন্তু এই জুম মিটিং এবং তাদের যে ফেসবুকে স্ট্যাটাস বা এই আলো ফিরবে গ্রুপ সব মিলিয়ে রাষ্ট্র নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে এমনটি আমাদের জানিয়েছে। এই ছিল মিন্টু রোড থেকে আমার কাছে সর্বশেষ মেহজাবিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ সুমন। এখনো ঊর্ধ্বমুখী চালের বাজার, ক্রেতার নাভিশ্বাস যেন দূর হওয়ার নয়। এদিকে সপ্তাহের ব্যবধানে পড়তির দিকে পেঁয়াজ ও আলুর দাম। সবজির বাজারে স্বস্তি, তবে বাজারে নতুন আসা সবজি পটল ও ঢেঁড়সের দাম চড়া। অন্যদিকে মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। গত 1.5 মাস ধরে চালের বাজার চড়া, সপ্তাহ ব্যবধানেও এতে নড়চড় হয়নি। ধরন ভেদে প্রতি কেজি চালে 8 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে। অনেকে বলতেছে দুয়া তুলছি আর কি, যে চাল দাম কমছে, কিছুই কমে না। ইন্ডিয়ান চাউল আছে কিছু কম আছে, 50 পয়সা 1 টাকা কম আছে, কিন্তু এগুলা কোয়ালিটি ভালো না। এত দাম দিয়ে চাল কিনে খাওয়া আসলে তাদের পক্ষে একটু কষ্ট, যে কারণে আবার ওএমএস যেটা খোলা বাজারে ওইটাও তাদের জন্য আসলে মানে সবাই আসলে পাচ্ছে না, যেটা আমরা নিত্য প্রয়োজন দেখতেছি। তো এইটা আসলে সরকার আসলে এই দিকে একটু নজর দেওয়া উচিত। সবজির দাম অনেক কমে গেছে, কিন্তু আপনি যদি চালের কথা বলেন যে লাস্ট 2 মাসের মধ্যে চাল দাম বাড়তে বাড়তে এত স্টেজে চলে গেছে, যেটা এখন এই সপ্তাহে একটু কম হলো, এটা কিন্তু সবারই কন্ট্রোলের বাইরে। পড়তির দিকে পেঁয়াজ ও আলুর দাম, ক্রেতার সবচেয়ে স্বস্তির জায়গা এখন সবজির বাজার। শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় দাম অর্ধেকে নেমে এসেছে। তবে নতুন সবজি পটল বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজিতে, ঢেঁড়স প্রতি কেজি 100 টাকা। অন্যান্য নিত্যপণ্যের দাম নাগালের বাইরে। 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বিভিন্ন সবজি। আর হলো যেটা হলো গরমের সবজি নতুন আসতেছে, এই সবজিটা একটু দাম বেশি। সবজিটা খুবই রিজনেবল এবং এটা ক্রেতা সাধারণ পাবলিকের জন্য সুবিধা, কিন্তু অন্য মাছ তরকারি কোনোটা এগুলা মাছ আপনার মাংস এগুলা কেনার বাইরে। মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 280 থেকে 310 টাকা। মুরগির দাম বাড়ছে, মুরগি শর্ট মারে, আমদানি কমে কেন দাম বাড়ছে। বাজারে কোনো কাস্টমারই নাই, আগে যেরকম কাস্টমার যেরকম কাস্টমার এখন হয় না। এদিকে মাছের সরবরাহ বেশি থাকায় দাম কমেছে, তবে
সমাগম তুলনামূলক অনেকটাই কম। মরিয়ম মাজিদ মৌরিন, নিউজ 24, ঢাকা। অমর একুশে বইমেলায় ছুটির দিনে সকাল থেকেই শিশু চত্বর মুখর হয়ে ওঠে শিশু কিশোরদের পদচারণায়। বেলা 11টা থেকে 1টা পর্যন্ত ছিল মেলার প্রথম শিশু প্রহর। নিজেদের সময়টাতে প্রাণ খুলে ছুটে বেরিয়েছে শিশুরা। বাবা মা অভিভাবকদের সঙ্গে শিশু কিশোরদের আগমনে সোহরাওয়ার্দী উদ্যান অংশের শিশু কর্নার ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর। নতুন বই কেনার আনন্দে মেতে ওঠে শিশুরা। এর আগে সকালে বাংলা একাডেমিতে আয়োজন করা হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নিজেদের মনের চিত্র নানান রঙে কাগজে তুলে ধরেছে তারা। এঁকেছে বাংলাদেশের নানা চিত্র। আমি গণ আন্দোলনের একটা ছবি এঁকেছি। এখানে হচ্ছে গিয়ে ওরা আন্দোলন করতেছে 15 জুলাইয়ের ছবি। আমার এখানে সকালে অনেক ভালো লেগেছে। আমার ছবিতে মুগ্ধ, আবু সাইদ এবং যারা যারা মারা গিয়েছিল তাদের সবার বিস্তারিত বর্ণনা আছে। এইরকম ভাবে আরো বেশি বেশি আয়োজন করা হয়, আমার মনে হয় এটা শিশুদের জন্য, তাদের মনোবিকাশের জন্য খুবই ভালো একটা ব্যবস্থা হতে পারে। সময় আমাদের এখানে আসা উচিত, বাচ্চাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য, এসব কার্যক্রমের জন্য। বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী প্রমা চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রমা, ছুটির দিনে প্রথম শিশু প্রহরে কি কি আয়োজন ছিল আজ মেলায় জানাবেন? পাশাপাশি বিকেলে আজ মানুষের উপস্থিতি কেমন হতে পারে এবং এখন পর্যন্ত কি পরিমাণ নতুন বই প্রকাশ হলো সেটিও জানাবেন। সারা, এই মুহূর্তে আমি আছি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এবং আমরা জানি যে আজকে প্রথম শিশু প্রহর ছিল এবং প্রথম শিশু প্রহরে কিন্তু সকাল 8:30 থেকে আর সকাল 10:30 পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে শিশুদের এবং বেশ সাড়া পাওয়া গেছে। তারপর পরই 11টায় কিন্তু যখন দ্বার খুলে দিল শিশু প্রহরের শিশু চত্বরে, সেখানে কিন্তু শিশুদের আনাগোনায় মুখর ছিল শিশু চত্বর। তবে 1টা বাজে কিন্তু শেষ হয়ে গেছে এখানে শিশু প্রহর। তারপরেও আমরা এখানে শিশুদের আনাগোনা দেখতে পাচ্ছি। অভিভাবকের হাত ধরে ছুটির দিনে কিন্তু তারা তাদের রঙিন মলাটের বইগুলো দেখছেন এবং বেশ উপভোগ করছেন। আমি যদি এই পাশে একটু দেখাই যে বেশ অনেকগুলো স্টল রয়েছে শিশুদের এবং প্রত্যেকটা স্টলেই কিন্তু আমরা সকালে ভিড় দেখতে পেয়েছি শিশু প্রহরের সময় এবং এখনো আসলে অনেকে আসছেন, তাদের পছন্দের বইগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং শিশু প্রহরের এই 2 ঘন্টা জুড়ে কিন্তু পুরোটা সময় একদম মুখরিত ছিল। তবে একটু বলে রাখতে চাই যে সিসিমপুরের যে আয়োজন প্রতি বছর থাকে শিশু প্রহরে, সেটি এবার ছিল না দেখে অনেকেই কিন্তু অভিযোগ এবং হতাশা প্রকাশ করেছেন, কারণ অনেকে এসেছিলেন শুধু সেই সিসিমপুরটা দেখতে এবং তার পাশাপাশি বই কিনতে। তবে শিশুরা হাতে রঙিন মলাটের বই পেয়ে কিন্তু বেশ আনন্দিত হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই শিশু চত্বরে মোট 74 প্রতিষ্ঠানের 120টি স্টল রয়েছে এবং এই 120টি স্টলে নতুন বই আজকে এসেছে প্রায় 200টির মতো এবং সবগুলি শিশুদের বই এবং শিশুদের এই বইগুলো কিন্তু সব ধরনের বই। তবে এবার হচ্ছে কমিক্স এবং জোকসের বই বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা এবং অভিভাবকরাও বলছেন যে শিশু প্রহরের এই আয়োজনটিতে আসলে বাচ্চারা বেশ উৎসাহ পাচ্ছে বই কিনতে। এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর। সারা। প্রমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রমা চৌধুরী। এরই সাথে সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনরায় চাকরির ব্যবস্থা করা, পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ 6 দফা দাবি জানিয়েছেন প্রবাসী শ্রমিকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল গত বছরের 29 ডিসেম্বর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত সাক্ষাৎ করেননি। পরবর্তীতে তার একান্ত সচিব 7 কার্যদিবসের মধ্যে সাক্ষাতের আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের দেশে এই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তাদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ডাক
গঠন করা হয়েছে। আমরা চাই যে প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করে প্রতিনিয়ত দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছেন, সেই ক্ষতিগ্রস্ত প্রবাসীরা যারা দেশের জন্য দেশের স্বার্থে সেখানে ভূমিকা রাখেন, ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসলে তারা যেন একটা ক্ষতিপূরণ পায়। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলেছেন দেশের বিশিষ্টজনেরা। শুক্রবার সকালে রাজধানী প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তারা। জনগণের প্রত্যাশার আগামীর বাংলাদেশ ও মানবাধিকার বিষয়ক ভাবনা শীর্ষক এই সভার আয়োজন করে এশিয়া মানবাধিকার সংস্থা। অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের করণীয়, জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার, গণতন্ত্র ও সুশাসনের উপর জোর দেন আলোচকরা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দ্রুত নবম পে স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানিয়েছে 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। অনুষ্ঠানে নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রথম সভা, পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, মহানগর, বিভাগীয় ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 2টার দিকে বালু, ইট ও সিমেন্ট লোড আনলোড করে বাসায় চলে যান মামুন হোসাইন। পরে তিনি ভোর 4:45টার দিকে প্রতিষ্ঠানের সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় মামুন হোসাইনকে নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই সময় দুজন যুবক দৌড়ে পালিয়ে যান। পরে সেখান থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত, গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড হয়েছে। সংবাদের সময় হলো আরো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ড। গোপালগঞ্জে মুকসুদপুরে এখন শোকের মাতম। লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে 3 জনের বাড়িতে এখন কান্নার রোল। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় সলিল সমাধি হয় 23 জনের। এদের মধ্যে 10 জনের বাড়ি মাদারীপুরে, 3 জনের গোপালগঞ্জ। স্বজনদের হারিয়ে নির্বাক পুরো পরিবার। দ্রুত মরদেহ দেশে আনার পাশাপাশি দালালদের বিচারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী। সামিউল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পরিবারের অসচ্ছলতা কাটাতে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের আরাফসান ইসলাম আশিক। কে জানতো এটাই হবে তার জীবনের ভুল পদক্ষেপ। টাকা দিচ্ছি 17 লাখ, পরে আবার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই হেরা তো জানতো, আমরা তো জানতাম না। হওয়ার পরও মনে করেন যে আবার টাকা নিছে। দালালের তৎপরতায় প্রথমে 18 লাখ টাকা দিয়ে লিবিয়ায় যায় সে। সেখানে পৌঁছালে তাকে জব্দ করে পরিবারের কাছে আরো 8 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে স্বপ্নের সলিল সমাধি ঘটে আশিকের। এবার আমার স্বামীর আটকে রেখে গোপনে গোপনে ফোন দিয়া টাকা দিবা নাই বাইরে হেলাবো। স্বামীর জেলা সন্তান গোপনে দেখছাইয়া সুদি কইরা টাকা এনে দেয় আবার 5-5.5 লাখ। এটা আমাকে নিয়ে যাইতেছে, আমার কাছে তো মোবাইল নাই, মোবাইলটা
মোবাইল 2-3 দিন আগে নিয়ে গেছে, আর কথা বলতে পারবো না, আমাকে নিয়ে যাইতেছে। তোমরা দালালের সাথে যোগাযোগ করো, আমরা কোথায় যাইতেছি কি করতেছি খবর নেও। একই অবস্থা গ্রামের ওহাব খন্দকার ও মোল্লাদি গ্রামের রফিকুল শেখের পরিবারের। স্বামী, বাবা আর ভাইকে হারিয়ে শোকের মাতম চলছে তাদের পরিবারে। কোনো কিছু চাবো না, আর জীবনে আমার বাইরে আইনা দেন ভাই, কিচ্ছু নাই ভাই। আমার বাড়ি শেষ, গাড়ি শেষ, সব শেষ করছি ভাই। 24 তারিখে বললো যারা গেমের কথা বলে আমার নিয়ে যাইতেছে, কি করবে জানি না। আমার দাবি তোমার সাইরা দিয়ে আল্লাহ যদি বাঁচায় তাহলে দেখো আমি আর আমার ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই। প্রতিনিয়তই দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে এই অঞ্চলের অনেক পরিবার। দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। বিচার এটা সরকারে করব, আর এখন চলার মতো কি কাদা এটাই আমি আবেদন করতেছি। এখন এই লাশটা যদি কোনোভাবে আনা যাইতো, এই বিষয়ে আমি দেশের সরকারের প্রতি এই আশা ব্যক্ত করতেছি। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে এটা তো সবসময় মানে দালালদের দমন করার নিয়ম, সবসময় নতুন করে কিছু না, তবে এই ঘটনার কারণে হয়তো আরেকটু আমরা জোর দিয়ে চেষ্টা করব। এই ঘটনায় সাইফুল ব্যাপারী নামে আরো এক যুবকের খোঁজ পাচ্ছে না পরিবারের সদস্যরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি নিহতদের পরিবারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অর্থবাণিজ্য সংবাদ। বহু বর্ণিল এক রঙের খেলায় জমে উঠেছে এবারের স্প্রিং কার্নিভাল, যেখানে রয়েছে উদ্যোক্তাদের নিয়মিত সিগনেচার পণ্য। সেই সঙ্গে কেয়ার অফ ঢাকার আয়োজনে প্রদর্শনীতে পসরা বসেছে পোশাক, গয়না, প্রসাধনী সহ 7 ক্যাটাগরির দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ডের সেরা পণ্যগুলোর। স্প্রিং অর্থাৎ বসন্ত মানে রঙের সমারোহ, আর সেই ভাবনা থেকে সুপরিচিত উদ্যোক্তা প্ল্যাটফর্ম ও পপ আপ শপ কেয়ার অফ ঢাকার আয়োজনে এই কার্নিভালে এবারের বিশেষ থিম রাখা হয়েছে কালার্স অফ বাংলাদেশ। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে আয়োজিত 2 দিন ব্যাপী এই প্রদর্শনীতে রয়েছে পোশাক, গয়না, প্রসাধনী সহ 7 ক্যাটাগরির দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ডের সেরা পণ্যগুলো। আমি আমার চোখে বাংলাদেশকে কেমন দেখি, আমি কেমন করে আমার বাংলাদেশকে মানুষের সামনে, বিশ্বের সামনে প্রেজেন্ট করতে চাই, সেই বিষয়টা তুলে ধরার জন্যই আমরা এবার থিম দিয়েছিলাম কালার্স অফ বাংলাদেশ। উদ্যোক্তারা বলেন নিজ দেশের ঐতিহ্যকে জানাতেই তাদের এমন ভিন্ন উদ্যোগ। আমি চেষ্টা করি নতুন নতুন কাজ করার জন্য, মানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট বিভিন্নভাবে আনার জন্য চেষ্টা করি। দেশীয় প্রোডাক্টটাকে নিয়ে কত দূর যেতে পারি বা আমরা কতটুকু ডেপথলি এটা চিন্তা করতে পারি একটু ডিফারেন্ট ওয়েতে, এটা আসলে কেয়ার অফ ঢাকার থেকে আসলে চিন্তা করা হয়। দেশীয় পণ্যের সমাহারে সেজেছে এবারে স্প্রিং কার্নিভাল। দেশের ঐতিহ্যকে তুলে ধরতে এবারে এক্সিবিশনে রয়েছে 30 জন উদ্যোক্তার 6 মাসে পরিশ্রমের ফল। বলছেন রঙিন বাংলাদেশকে ফুটিয়ে তুলতেই তাদের এই আয়োজন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে আইসিসিকে অভিযুক্ত করেছেন তিনি। মন্তব্য করেছেন ইসরায়েলি গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করবে, আর এসব পরিকল্পনা সমর্থন জানিয়েছে তেল আবিব। এদিকে ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন মিত্রদেশ ইসরায়েলকে রক্ষায় দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় কোনো পদ্ধতি বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় বুধবার তার মাধ্যমে এলো আরও একটি নির্বাহী আদেশ। খোদ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপরেই
আরোপ করে বসলেন নিষেধাজ্ঞা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই এমন বিতর্কিত ইস্যুতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসিকে অভিযুক্ত করেন তিনি। এই আদেশের মাধ্যমে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বৃহস্পতিবার রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, প্রয়োজন হবে না কোনো মার্কিন সেনার। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের গাজা ত্যাগ করানোর ব্যাপারে পরিকল্পনা প্রস্তুত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দেয়া হয়েছে নির্দেশ। এদিকে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করার বিষয়ে ট্রাম্পের করা মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছে রাশিয়া। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বহুগুণে বেড়ে যাবে বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। ফরচুন বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম, এমন সমীকরণ নিয়ে বিপিএল এর মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দু দল। তারকা খ্যাতি ও শক্তিতে এগিয়ে থাকলেও ম্যাচে দুই দলের সমান সম্ভাবনা দেখছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে ধারাবাহিকতা রেখে প্রথম শিরোপায় চোখ চিটাগং কিংস কোচ শন টেইটের। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বিপিএল এর মেগা ফাইনাল, হার জিতে একটা ট্রফি নিশ্চিত করে দিবে। ফাইনালের আগে বরিশাল শিবিরে নেই কোনো বাড়তি উত্তেজনা, অনুশীলনে সবাই যেন একটা সাধারণ দিনের মতো। কিন্তু আসল যুদ্ধের আগে সৈনিকরা যেমন প্রস্তুত হয়, তেমনি তামিম ইকবালদের প্রস্তুতিও চূড়ান্ত। তারকা খ্যাতি ও শক্তিতে ফরচুন বরিশাল এগিয়ে থাকলেও ম্যাচে দুই দলের সম্ভাবনা সমান বলেই মনে করছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। We should not do anything different just because tomorrow is the final. We should be as calm as possible. যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket. অন্যদিকে শক্তি সামর্থ্য কিছুটা পিছিয়ে থাকলেও চিটাগং কিংসের আত্মবিশ্বাস তুঙ্গে। হাতে মাত্র একদিনের বিশ্রাম, তারপরও সেরাটা দিতে চায় মাঠে। তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আমি আত্মবিশ্বাসী লড়াইটা 50-50 হবে। বরিশাল শক্তিশালী দল, তবে আমরা চাইবো মোমেন্টাম ধরে খেলতে। লিগ পর্ব ও কোয়ালিফায়ারে মিলিয়ে 3 দেখায় 2বার জিতেছে ফরচুন বরিশাল, একবার চিটাগং। তবে পরিসংখ্যান নয়, শিরোপার জন্য লড়বে দুই দলই। অপেক্ষা এক রোমাঞ্চকর ফাইনালের। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। বিপিএল এর ফাইনাল শেষে তামিম ইকবালকে বিদায় জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। বিপিএল এর একাদশ আসর চলাকালীন সময় এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এই ওপেনার যেহেতু আর খেলছেন না, তাই তামিমকে বিদায় সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বিপিএল এর ফাইনাল শেষে ওই ওপেনারের জন্য বিদায় সংবর্ধনার ব্যবস্থা করেছে ক্রিকেট বোর্ড। বিপিএল এর ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায় স্মারক তুলে দেয়া হবে। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।